আমাদের আজকের গল্প মেজবাড়িতে দারোগা। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক, সব্যসাচী এবং আমি অপূর্ব। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগে বড় সাহেবের ডাকে কাজ শুরু করবার পর থেকে নানা কাজেই আমাকে জড়িয়ে পড়তে হতো। তবে এই সময়ে একটা সমস্যায় পড়েছিলাম। যখন থানায় পোস্টিং ছিলাম তখন পুলিশে নানা ছোটোখাটো কাজে আমাকে তদন্ত করতে হতো। তারপর বড় সাহেবের কথায় জটিল কোনো তদন্তের ব্যাপার না হলে সেখানে আমার ডাক পড়তো না। তবুও গঙ্গার ধারের থানা আরও বেশ কয়েকটা থানার পুলিশের দারোগাদের সঙ্গে তখন আমার চেনা জানা ছিল বেশ ভালো। তাদের সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তাও হতো। তার সঙ্গে বড় সাহেবের বিভিন্ন নতুন এবং পুরনো তদন্তে আমাকে মাথা ঘামাতে হতো। সম্প্রতি কয়েকটা ফাঁকা বাড়িতে চুরির তদন্ত করতে হয়েছিল, সে কথা পরে বলবো। কলকাতা শহরটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কলকাতার সেই গঙ্গার ধার একসময় দুর্গম জঙ্গল এ সমস্ত কিছু ভেদ করে লোকালয় যেমন বেড়ে চলেছে, তেমনই বেড়ে চলেছে লোকজনের আনাগোনা। শুধু লোকজন এলেই তো আর হবে না, তাদের থাকবার ব্যবস্থাও করতে হবে। ফাঁকা মাঠে বা রাস্তার ধারে বা গাছের তলায় শুয়ে যারা ঘুমোতে পারে তারা ভদ্র মানুষ নয়। তাদের মধ্যে অনেকেই পুলিশ কিংবা দারোয়ানদের খারাপ চোখে দেখে। যদিও তাদের মধ্যে দু একজন প্রয়োজন বসে রাস্তাঘাটে ঘুমিয়ে বেড়ায়, তবুও সেটা দু একদিন, তারপরেই তারা মাথা গোজার আস্তানার সন্ধান করে। আর এমনই মাথা গোজার রাস্তা নদীর ধার বরাবর অবধি চলতে চলতে কলকাতার এখানে ওখানে গড়ে উঠেছে মেজবাড়ি। মেজবাড়িগুলো বেশ বড় বড়, একতলা কিংবা দোতলা, তবে দু একতলার বেশি সচরাচর দেখা যায় না। নিচে এবং ওপরের তলা মিলিয়ে অনেকগুলো ছোট ছোট ঘর। নিচের দিকে একপাশে লম্বা টানা বারান্দা আর শেষের দিকে বাথরুমের ব্যবস্থা। তার পাশে কলঘরেরও ব্যবস্থা রয়েছে। নিচে রান্নাঘর। সবকিছু নিয়ে মোটামুটি একটা বড় পরিবারের থাকবার মতো ব্যবস্থা। চারপাশটা পাঁচিল দিয়ে ঘেরা। একটা দরজা আছে ভেতরে ঢোকবার। বাইরে থেকে দেখে সমস্ত কিছু বোঝার কিন্তু উপায় নেই, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় যে এখানে লোকজন কম থাকে না। তাছাড়া আরও নানা রকম সমস্যা রয়েছে, সেসবের কথাই বলবো। আর তার জন্যই বলা দরকার মহীশূর চৌধুরীর বলা কথাগুলো। মহীশূর চৌধুরী বললেন, দেখুন দারোগাবাবু, এই আপনাকে যে কষ্ট করে এতটা আসতে হলো সে আমি কখনোই চাইনি। আমি আপনার কাছেই যেতাম, কিন্তু সেদিন তাড়াহুড়োতে সিঁড়ি দিয়ে আর একটু হলে নিচেই পড়ে যেতাম। তাছাড়া পায়েও খুব চোট লেগেছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, এই লাঠি নিয়েই আমায় হাঁটতে হচ্ছে। আর তার সঙ্গে যদি ওই দোতলার ঘরে অচেনা লোকটা মরে না থাকতো তাহলে তো আরোই বলতাম না। মহীশূর চৌধুরীর ঘরে তার বিছানার পাশে খাটের চেয়ারে বসে তার কথা শুনে চলেছিলাম আমি। এবার বললাম, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার বাড়িতে, মানে মেস বাড়িতে দুবার চুরির চেষ্টা হয়েছে, তবে কোথাও তো আমি কিছু বুঝতে পারলাম না। আপনি তো মেস বাড়িটাকে ঠিকঠাক করবার জন্য এখান থেকে ভাড়াটা সরিয়ে রেখেছেন। এই অবস্থায় বাড়িতে কেউই নেই, জিনিসপত্র খুব একটা থাকার কথা নয়, তাহলে? সেটাই তো সব থেকে আশ্চর্যের ব্যাপার। 2 মাসের জন্য সকলকে মেজবাড়ি থেকে সরিয়েছি। দেখুন, হাতে গুনলে মোটামুটি 2 জন করে লোক এখানে থাকে। সবার জন্য তো আর ব্যবস্থা করা যায় না। আমার এক পরিচিত একটা মেজবাড়ি করেছে উত্তর পাড়ার কাছে। সেখানে কিছু ঘর খালি ছিল, সেখানেই পাঠিয়েছি অনেককে। আসলে এখান থেকে ওই দর্জি পাড়া, গঙ্গার ঘাট, তারপরে তাদের ওই কাজকর্ম তো আর সরকারি বিভাগে নয়, ছোটখাটো কাজকর্ম এখানে ওখানে করে, তাতে এই জায়গাটা সুবিধে হয়। 2 মাস পর আবার এখানে আনবো। তবে কয়েকজন এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা কি হয়েছিল সেটা আমাকে একটু খুলে বলুন। এই মেজবাড়িতে এখন রয়েছি আমি, আমার সঙ্গে রয়েছে সর্বক্ষণের কাজের লোক হরিসাধন আর ওই রান্নার লোক নিমাই। এই 3 জনকে নিয়ে ওই রান্নাঘরের পাশে যে ছোট ঘরটা আছে, মানে ওই নিমায়ের ঘর, এখন যেখানে আপনি বসে আছেন, এখানেই আমরা থাকি। সমস্ত ঘরেই টুকিটাকি কাজকর্ম চলছে। এদিকে ওদিকে চুনসুটকি ইট বালি ছড়িয়ে রয়েছে। এই একটা বাথরুম, রান্নাঘর আর এই ঘরটা আপাতত ওদের কাজের বাইরে। ওই মেজবাড়ির সমস্ত কাজ হয়ে গেলে তারপরে এই দিকে সমস্ত কাজ হবে। সেটাই ভাবছিলাম।
এবারের কাজের লোক হরিসাধন যখন আমাকে নিয়ে এলো, তখন ওই ছোট্ট ঘরে মহীশূর চৌধুরীর ছোট্ট বিছানায় শুয়ে থাকতে দেখে আমি একটু অবাক হয়েছিলাম। এখন বললাম, এখানেই প্রথম থেকে আপনি ছিলেন তাহলে? প্রথমে দোতলার কাজ শুরু হলো, একতলা ফাঁকাই ছিল, একতলাতে আমি ছিলাম। একতলার কাজ শুরু হলে বা একটু গুছিয়ে নিয়ে ওখান থেকে এখানে ঢুকে পড়বো এমনটাই ঠিক করেছিলাম। 2-3 দিন আগে রাতের বেলা হঠাৎ কি কারণে যেন ঘুম ভেঙে যায়। এদিকে হরিসাধন আর নিমাই এই ঘরেই ঘুমোয়। ঘুমটা ভাঙতেই বাইরে বেরিয়ে এলাম। বাথরুম থেকে ফিরে জলের কলতলার কাছে যাব এমন সময় মনে হলো ওপরের দিক থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম। চমকে উঠলাম। এত রাতে মেজবাড়ি দোতলার ঘরে এমনভাবে শব্দ হচ্ছে কিসের? না, ব্যাপারটা তো ভালো নয়। একবার ভাবলাম হরিসাধন কিংবা নিমাই কাউকে একটা ডাকি, কিন্তু ওরা তো ঘরে ঘুমোতে যায় দরজা বন্ধ করে। নিমাইয়ের ঘুম বড় গভীর, হরিসাধনের ঘুম গভীর নয়, তবে সে বেচারা একটু রাত করে শুয়েছে, তাই আর তাকে ডাকতে ইচ্ছে হলো না। নিজে নিজেই লণ্ঠনটা নিয়ে সিঁড়ি থেকে ওপরের দিকে উঠে এলাম। সেটা আপনি দেখেননি, দেখলে বুঝতে পারবেন। সোজা উপরে উঠে তারপর আবার ওই সামান্য ঘুরে দোতলায় গিয়ে ঠেকেছে। ওই লম্বা ব্যালকনির এক পাশে সিঁড়ি দিয়ে প্রায় ওপরের কাছে পর্যন্ত উঠে এসেছি। এমন সময় মনে হলো কোথায় যেন বাঁশ ধরে যাওয়ার মতো শব্দ শুনতে পেলাম। ঘরে যারা কাজ করছে তারা বাঁশ দড়ি সমস্ত কিছু এনেছে। বাঁশ বেঁধে বেঁধে দেওয়ালের ফাটল ঠিক করা, রং করা, অনেক কাজই করছে। দারোগাবাবু, আমি ভাবলাম খরচ যখন করতে হচ্ছে একবার ভালো করেই করি। সন্দেহ হলো কেউ কিছু চুরি করতে ঢোকেনি তো। ইট বালি পাথর এখানে ওখানে সব ছড়িয়ে রয়েছে। তাই গলা তুলে একবার হাঁক দিলাম, কে রে ওপরের ঘরে? সঙ্গে সঙ্গেই কিন্তু শব্দটা থেমে গেল, আর তারপরেই যেন একটা হুড়োমুড়ির মতো শব্দ শুনতে পেলাম। বিশ্বাস করবেন না দারোগাবাবু, লণ্ঠন হাতে প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও কিছু নেই। অথচ আমি যে শব্দগুলো স্পষ্ট শুনেছি সে কথা তো ঠিক। এমনকি সিঁড়ির শেষের দিকে ওঠার সময় একটা পায়ের শব্দ পর্যন্ত শুনেছি। এইদিকে ঘরগুলো ঢুকে একটা ঘর থেকে বাইরে বেরোচ্ছি, এমন সময় মনে হলো একটা কালো মতো ছায়া যেন ওপাশ থেকে সিঁড়ির দিকে নেমে যাচ্ছে। আমিও তাড়াতাড়ি ছুটে এলাম সিঁড়ির কাছে। এসে বেটাকে চাপটে ধরতে যাব, আমার হাত পিছলে এসে ছিটকে নেমে গেল, আর সঙ্গে সঙ্গে আমিও হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচের দিকে পড়ে যেতাম। ভাগ্যিস ওই কোনো রকমের দেয়ালটা ধরে সামলে নিয়েছিলাম, বেকায়দায় না পাটা পড়ে একদম মুচকে গেছে। সেই যে মুচকে গেছে সে এখনো ঠিক হলো না। তার মানে সত্যি সত্যি কেউ যে একটা ওপরের ঘরে উঠেছিল সেটা আপনি নিজেও দেখেছেন? না হলে সে যে কি হতো! ওহ, না হলে সে কথা হরিসাধন আর নিমাইকে বললে তারা বলতো আমি চোখের ভুলে অন্য কিছু দেখেছি, ভূতের ভয়ের কথা ভুলে ফেলতে পারত। অথচ এতগুলো দিন মেজ বাড়িতে এতগুলো লোক রয়েছে, কখনো কেউ এমন কথা বলতে পারেনি। কিন্তু এইখানে যদি শেষ হয়ে যেত তাহলে তার সমস্যাই হতো না। ব্যাপারটা হলো তো তারপরে আরেক দিন। আমি মনে মনে প্রশ্ন করলাম, প্রথম দিনে যদি চোর সত্যি সত্যি ওপরের ঘরে এসে থাকে, তাহলে সে চুরি করবে কি? সব থেকে বড় কথা হলো, ওপরে দোতলার ঘরে ইট বালি পাথর এইসব ছাড়া তো আর কিছু থাকবার কথা নয়। মেজবাড়ির লোকেরা যারা যেখানে ছিল সবাই যাওয়ার সময় জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। মহীশূরবাবুর ঘরে এমন সময়েরও রান্নার লোক নিমাই। সে বোধহয় আমার জন্য আর মহীশূর চৌধুরীর জন্য চায়ের ব্যবস্থা করতেই গিয়েছিল। সেই চায়ে চুমুক দিতে দিতে আমি বললাম, নিমাই, কিছু একটা দেখেছিলে তাই না তুমি পরের দিন? মহীশূরবাবু তো তেমনই বলল। আরে নিমাই শুধু দেখলে তো আলাদা ব্যাপার ছিল, ঘরের মধ্যে দেখেছিল ঘুরে বেড়াতে, কিন্তু দরজাটা যেই বন্ধ করে দিয়েছে অমনি ঘরের ভেতর থেকে সে যেন জোর করে দরজা টেনে ধরল, আর তারপরেই তো আরে আরে নিমাই, তুই ভালো করে খুলে বল। নিমাই একটু ভ্যাবাচাকা খেয়ে রয়েছে। এখানে বলা ভালো যে মহীশূর চৌধুরী আমার পরিচিত। এখানকার থানায় থাকবার সময় একটা কেসের ব্যাপারে মহীশূর চৌধুরী এবং তার মেজবাড়ির সঙ্গে পরিচিত হয়েছিলাম। তখন থেকেই সম্পর্ক ভালো। এখন যদিও লালবাজার পুলিশের দারোগা আমি, তবুও নেহাত শখের বশে এখানে ওখানে নানা সময় আমাকে যেতে হয় এবং পুলিশ কেসের ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নিতে হয়। তাছাড়া বড় সাহেবের সঙ্গে চুক্তি করেই এ সমস্ত কাজ আমি মাঝে মধ্যে করি, কোনো সমাধান না হওয়া তদন্ত খুঁজে পেলে সেটা নিয়ে লেগে থাকবার জন্য। আর এখানেই থানায় আসার পর মহীশূর চৌধুরীর ব্যাপারটা জানতে পেরেছিলাম।
সেখানকার অফিসার মিস্টার দত্ত নিজেই বললেন, দেখুন, আমাদের মনে হয় মহীশূর চৌধুরী ভুল দেখেছেন বা এমন কিছু একটা হয়েছে যেটা সম্ভব নয়। আপনি যদি একবার কথা বলেন দারোগাবাবু, তাহলে আমাদের বড় ভালো হয়। মানে উনি মাঝে মাঝেই লোক পাঠাচ্ছেন। কিন্তু এভাবে তো তার কাছে যাওয়া সম্ভব নয়। আপনি একটা কাজ করুন মিস্টার দত্ত, আমি এইখানেই কোথাও দুদিনের জন্য উঠছি। আপনি খবর পাঠিয়ে দিন মহীশূর চৌধুরীকে, অথবা তার লোক যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্য তার সঙ্গে যাব। এভাবেই মহীশূর চৌধুরীর লোক অর্থাৎ হরিসাধনের সঙ্গে এখানে আসা। নিমাই বলল, রাতের বেলা বাড়িতে কে যেন আসে মাঝে মাঝে, এদিক ওদিক ঘুরে বেড়ায় দেখি, তবে ভালো করে কখনো দেখতে পাই না। ওই দোতলার ঘরগুলোতে ঘুরে বেড়ায়, কিন্তু দিনের বেলা যখন লোকেরা কাজ করে তখন কিন্তু কিছুই থাকে না। তুমি ঠিক কি দেখেছিলে সেটাই আমায় বলো। ওই ঘরে থাকতে পারবে না বলে বাবুকে এই ঘরে নিয়ে এলাম। ওই বাড়ির আপাতত ছেড়ে দেওয়াই ভালো। গোটা বাড়ি খালি হয়ে গেছে, বলা যায় না কোথায় কি হচ্ছে। হরিসাধন আর আমি তো এই বাড়িতে কম দিন ধরে নেই। এই মেস বাড়ি যখন শুরু হয়েছে তখন থেকে আমি এখনো রান্না করি, আর হরিসাধন বাকি সব কাজ করে। বাবু আমাদের কথায় আপত্তি করলো না। দুদিন পরে একদিন রাতের বেলা বাবু আর হরিসাধন ঘুমোচ্ছে। বাবু এই ঘরে বিছানায় শুলে আমি আর হরিসাধন নিচে গিয়ে বিছানা করে ঘুমাই। আমি বাইরে বেরিয়ে যে কাজ ছেড়ে ঘরে ঢুকতে যাব কি মনে হতেই দোতলার ব্যালকনির দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে মনে হলো দারোগাবাবু, বিশ্বাস করবেন না, এইমাত্র যেন ব্যালকনির কাছে কেউ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখছিল। এই আমি তাকাবার সঙ্গে সঙ্গে সে পেছনের দিকে সরে গেল। তুমি ঠিক দেখেছিলে? দেখেছিলাম তো। এতক্ষণ ওই অচেনা লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। তাই এবার বললাম, অচেনা যে বাইরের দিকে পড়েছিল এই ব্যাপারে তুমি কিছু জানো না? ওই ঘটনাটা তো সেদিনই ঘটেছিল। কি হয়েছিল আমি জানি না। দোতলার কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে আমি তাড়াতাড়ি উঠে যাই, আর ওপরের দিকে উঠতেই ঘরের দিকে পায়ের শব্দ শুনতে পাই যেন। দেখুন, আমি যখন সিঁড়ি দিয়ে উঠি তখন দেখি ব্যালকনির একদম শেষের দিকটা একে যেন দাঁড়িয়ে আছে, আর তারপরেই যেন নিচের দিকে সে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা চিৎকার শুনতে পাই, আর তারপর চিৎকারটা শুনেই তো আমার আর হরিসাধনের ঘুমটা ভেঙে গেল। আমরা তাড়াতাড়ি উঠে গেলাম। হরিসাধন বাইরে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম ব্যালকনির ওপাশে, মানে ওই রাস্তাটা যেখান থেকে নেমেছে, ব্যালকনির একদম শেষ প্রান্তের বারান্দাটা রাস্তার কাছে ঝুলে পড়েছে। রাস্তার উপরে পড়ে রয়েছে লোকটা। হ্যাঁ, কিন্তু মিস্টার দত্ত যে বললেন ওপরের ঘরে একটা মৃতদেহ পড়েছিল। আরে ধুর, মিস্টার দত্ত কি বলবে, আমি বলছি তো ওপরের ঘরে নয়, ওই ওপরের ব্যালকনি থেকে লোকটা রাস্তায় নিচে পড়েছিল। কিন্তু আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো লোকটা যখন রাস্তায় পড়ে, নিমাই তখন ছুটে গিয়েছিল ব্যালকনির কাছে। তার মনে হয়েছিল লোকটার কাছে আরেকটা কেউ আছে, কিন্তু আমরা যখন ওখানে ছুটে যাই তখন লোকটার সঙ্গে আর কাউকে দেখতে পাইনি। আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। তাহলে এই ব্যাপারটা কোন দিকে দাঁড়াচ্ছে? মহীশূর চৌধুরীর মেজবাড়িতে ফাঁকা দোতলার ঘরগুলোতে এমন কি রয়েছে যার জন্য বারবার সেখানে কেউ না কেউ আসছে? আর ওই মৃত লোকটার ব্যাপারেও তো মিস্টার দত্তের সাথে খোঁজ নিতে হবে। বললাম, গোটা ব্যাপারটা বড্ড জটিল হয়ে রয়েছে মহীশূরবাবু, আপনি আমায় বলুন তো, তারপরে আর এই বাড়িতে কিছু হয়েছিল কিনা? এরপরে তেমন কিছু ঘটেনি, তবে একটা ছোট ব্যাপার ঘটেছিল। মেজবাড়িটা যখন ফাঁকা হয় তখন ওপরের দিকে এর একটি ঘরের বাসিন্দা এখানে ছিল না। সে কি একটা কাজে কোথায় গিয়েছিল। সে যখন এসে পৌঁছয় ততদিনে মেজবাড়ি ফাঁকা হয়ে গিয়েছে। তার জিনিসপত্র নিচের একটা ঘরে রয়েছে। তখন তাকে দেওয়া সম্ভব হয়নি, ওই দুদিন পরে আসতে বলেছিলাম। দুদিন পরে এসে তার জিনিসপত্রগুলো নিয়ে চলে যায়। তবে তাছাড়া তো আর কিছুই ঘটেনি। তবে হ্যাঁ, ওই যে ওপরের ঘরে সেই লোকটার কথা বলছিলাম না, সেই লোকটা কিন্তু আবার দুদিন আগে এসেছিল। হরিসাধন আবার এই ঘরে এসেছিল। নিমাই চলে গিয়েছে। মহীশূরবাবু দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্যই জোর করতে লাগলেন। আমি বললাম, না না, তার জন্য সময় হবে না, আমাকে থানায় ফিরে মিস্টার দত্তের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা হরিসাধন, তুমি এর মধ্যে কোনো কিছু দেখোনি? বয়স তো হয়েছে, তাই চোখে একটু কম দেখি বাবু। তবে ওই যে বাবু বলল রাতের বেলা চিৎকার শুনে আমরা ছুটে গিয়েছিলাম। ওপরে নিমাইকেও দেখেছিলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অথচ নিমাই বলছে তার পাশে নাকি একজন ছিল।
দেখুন দারোগাবাবু, প্রথমের ব্যাপারটাকে অনেকে ভুতুরে ব্যাপার বলে আমায় ভয় দেখাবার কিংবা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ভূতের ধাক্কা খেয়ে নাকি আমি পা মচকেছি, কিন্তু নিমাই তো আর ভূত দেখেনি। তাছাড়া লোকটা ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে মরতেই বা যাবে কেন? আরেকটা ব্যাপার রয়েছে, সেটা ঠিক বলতে পারি না, তবে নিমাই একটা শব্দ শুনেছিল। আপনাকে বলেছে কিনা আমি খেয়াল করিনি, একটা শব্দ শুনেছিল সে। হ্যাঁ, এই লোহার ধাতব কিছুর ঘটাং ঘটাং একটা শব্দ শুনতে পেয়েছিল সে। লোহার কোনো কিছুর ঘটাং ঘটাং শব্দ? ঠিক আছে, মেস বাড়ির কাজ কতদিনে শেষ হবে? মানে কাজকর্ম আপনাদের এখন কতটা চলছে আর কি? কাজ তো ঠিকই চলছিল। ওই ওই এই সমস্ত ব্যাপার ঘটে যাওয়ার পরে মিস্ত্রিগুলো সব আর কাজ করতে আসতে রাজি হচ্ছে না। এবার পুলিশ যদি গোটা ব্যাপারটা সমাধান করে ফেলতে পারে, তাহলে ওরা ভরসা পেয়ে কাজ করতে আসবে। নাহলে এমন ভুতুরে মেজবাড়িতে ওরা কাজ করতে আসতে একদম রাজি নয়। বুঝতেই পারছেন, লোকটার মৃত্যু না হলে এই ব্যাপারটা অন্যরকম ছিল। মহীশূরবাবু ওপরে উঠতে পারবেন বলে তো মনে হলো না। আমি হরিসাধনকে নিয়ে সিঁড়ির ওপরে উঠে গেলাম। দোতলার ঘরগুলো একবার দেখা দরকার। দোতলায় এদিক ওদিক মিলিয়ে মোট 10টা ঘর, একতলাতেও তাই। অর্থাৎ 20 জন লোকের জন্য 20টা ঘরের ব্যবস্থা করা হয়েছে। হরিসাধন বলল, আরে দারোগা বাবু, প্রত্যেক ঘরে একজন করে কিংবা দুজন করে হিসাব থাকে না। মাঝে মাঝে সুযোগ পেলে কম ভাড়া হয়ে দুজন করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। তাতেই তো লোক বেড়ে যায়। তবে কেউ কেউ একা থাকে। ওই যে লোকটার কথা বললো বাবু, পরে মালপত্র নিয়ে গেছিল, সেও তো একাই থাকতো। কি নাম লোকটার? আহ, আহ, মনে হয় দীনেশ রায়। কোথায় কিসের একটা জানি ব্যবসা ট্যাবসা করতো, তবে তার কিসের ব্যবসা জানি না। বেশ কয়েক মাস হলো ওপরের ওই ঘরটায় এসে বসেছিল। দেখে শুনে ওই ঘরটা ওর পছন্দ হয়েছিল। একদম শেষের দিকে বুঝলেন, ঘরের দেওয়ালে মেঝে ফাটা ফুটো। আমি তো ভেবেছিলাম ঘর দেখে পছন্দই করবে না। ওই ঘর দেখে অনেকে ফিরে গেছে, তবে সে কিন্তু বাবু প্রায় মাস কয়েক ছিল। হরিসাধনের কথা শুনতে শুনতে দোতলার ঘরগুলো দেখতে লাগলাম। সিঁড়ির কাছে 2টো ঘরে বাঁশ, ইট, বালি ফেলা। ঘরের দেওয়াল প্লাস্টার চটিয়ে সেখানে নতুন প্লাস্টার চলেছে। কোথাও কোথাও দেওয়ালের পিছনের দিকে গাঁথনি ভেঙে পড়ায় সেটাকে আবার নতুন করে কাঁথা হচ্ছে। অর্থাৎ মেজবাড়িটাকে পুরোপুরি নতুন করে ঠিক করে ফেলার একটা চেষ্টা। তবে ইট রেলিংয়ের কাছেই সব থেকে বেশি করে দাঁড় করানো হয়েছে, কারণ রেলিংয়ের ধারটা বিপজ্জনকভাবে ভেঙে এসেছে। এখানটাই ঠিক করা দরকার। হরিসাধন বলল, আরে রেলিং তো ভেঙে পড়েছিল, কয়েকটা ইঁটও নিচে পড়েছিল। আর একটু হলে তো এক বাবুর মাথায় গিয়ে পড়তো। সে নিয়ে তো বেশ ঝামেলা হয়েছিল। তারপরেই তো বাবু এই মেস বাড়িটা ঠিক করার কথা বললে। তাহলে কি আর এমনি এমনি এমনটা হয়েছে? কতবার রান্না করতে করতে বালি সিমেন্ট খসে পড়েছে দেওয়াল থেকে। তবে বাবুর আর তাতে দোষ কি? এই বয়সে এসে বাবুর এই মেস বাড়ি ছাড়া তো আর কিছু নেই। তবে একা একাও থাকতে পারে না। নিজের বাড়ি থেকে যা টাকা পয়সা আছে তা সবটাই এখানে খরচ হয়। আলাদা করে আর কিছুই নেই। ঘরগুলো দেখতে দেখতে একদম শেষের ঘরটায় গেলাম। এই ঘরে কিন্তু কিছু নেই। বাকি কয়েকটা ঘরের মতোই ফাঁকা। ঘরের একপাশে শেষের দিকে খাটের দিক বরাবর যে দিকটা ভাঙতে শুরু করেছে, এদিক ওদিক ভালো করে সেটা দেখে নিলাম। খাটের একদম শেষ প্রান্তের দিকে তাকালাম। মেঝের ওপরে খানিকটা ছোট ছোট গর্ত খোঁড়ার মতো, বোধহয় খানিকটা ওখানেও ভেঙে গেছে। উঠে এসে বললাম, খাটগুলো বাইরে বার করা হয়নি? যাকে খাট বলছি সেটা কিন্তু আসলে খাট নয়, তক্তা। 4টে পায়া দিয়ে তৈরি শক্তপোক্ত বিছানা। পাশাপাশি 2জন ভালোভাবে শুতে পারবে। হরিসাধন বলল, ওগুলো ওই মিস্ত্রিদের কাজে লাগবে বাবু। ওটার উপর দাঁড়িয়ে কাজকর্ম করতে পারবে। বুঝতেই তো পারছেন ঘরের যা অবস্থা। তাছাড়া অতগুলো খাট ঘর থেকে বের করে নিয়ে গিয়ে রাখবেটাই বা কোথায় বলুন না। তাছাড়া বাকি সমস্ত কিছুই মেসের লোকেরা সঙ্গে করে নিয়ে চলে গেছে।
এখন ঠিক হতে আরও কতদিন লাগবে, আর ওরা ফিরবেও বা কতদিনে, তা বাবু কিছুই বলতে পারবো না। লোকটার ব্যাপারে খবর পেতে গেলে তো মিস্টার দত্তের কাছে যেতেই হবে। হরিসাধন, তোমরা একটু সাবধানে থেকো কিন্তু। কেন জানি না মনে হচ্ছে ওই লোকটা আবারও আসতে পারে। সেটা কে সেটা তোমরা একবারও বোঝোনি, তাই না? বুঝতে পারলে তো বাবু পুলিশ এসে কথা বলতাম। ওই লোকটা, ওই যে লোকটা পড়ে গিয়ে মরে যাওয়ার পর প্রায় সপ্তাহখানেক ধরে এখানে কিন্তু আর কেউ আসেনি। এবার বলুন তো, কাজটাও মাঝপথে আটকে আছে। দারোগা বাবু, এখন যদি এই ব্যাপারটা সমাধান না হয় তাহলে বড় বাবু কত সমস্যায় পড়বে। এখানে যতদিন না পর্যন্ত মেষ বাড়ির লোকেরা আসবে ততদিন পর্যন্ত টাকা পয়সার ব্যাপার তো মানে টাকা পয়সার ব্যাপার তো বাবু সবই বন্ধ হয়ে যাবে। বেশ বুঝতে পারছিলাম যে কেন বারবার মহীশূর চৌধুরী মিস্টার দত্তের কাছে এই ব্যাপারটা নিয়ে পড়েছিল। মেজবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মহীশূর চৌধুরী বললেন, দারোগাবাবু, আপনি কিছু করতে না পারলেও তাতে আমার তো কিছু করার নেই। এই ব্যাপারে তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তবে যদি মিস্ত্রিরা তাড়াতাড়ি কাজ শুরু করে তাহলে আমার ওই মেস বাড়িটা ঠিক হয়ে যাবে, বাকিরা আবার ফিরে আসবে। না হলে এমন করে দেরি হতে থাকলে জমানো টাকা পয়সা আর তো বেশি নেই, সব কিছুই দিয়েই তো মানে এই বাড়িটা ঠিক করতে হচ্ছে। মহীশূর চৌধুরীর অবস্থাটা বুঝতে পেরে এখান থেকে ফিরে গেলাম থানায়। মিস্টার দত্তের সাহায্যে সেখানেই থাকবার একটা ব্যবস্থা করে নিয়েছিলাম। আর থানায় যখন ফিরলাম তখন প্রায় সন্ধে নেমেছে। এই থানাটা ছোটোখাটো। মিস্টার দত্ত ছাড়াও দুজন কনস্টেবল, একজন হিসাবরক্ষক এবং তার সঙ্গে দুজন পাইক। মিস্টার দত্ত আমাকে দেখে বললেন, বলেছিলাম না, ওখানে গেলেই মহীশূর চৌধুরী আপনাকে চেপে ধরবে। কি যে হয়েছে এটা কিছুই তো বোঝা যাচ্ছে না। আর যে লোকটা মারা গেছে তার ব্যাপারেও তো কিছুই জানি না। তার মৃতদেহ আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। তবে আপনি তো জানেন শহর থেকে পোস্টমর্টম রিপোর্ট আসতে কতটা সময় লাগে। তাহলে সেখানে আপনি কাউকে পাঠাননি কেন? সেখানে পাঠিয়ে পোস্টমর্টমের রিপোর্টটা পেয়ে গেলে খুব সহজেই কাজটা হয়ে যেতে পারে। আর যে লোকটাকে ওখানে পাওয়া গিয়েছে তার ব্যাপারে খোঁজখবর নিয়েছিলেন? নিয়েছিলাম, কিন্তু তেমন কিছুই জানা যায়নি। আসলে তাকে এদিকে এর আগে কখনো দেখেছি বলেও তো মনে হয় না। আমার কিন্তু মনে হয় যে এই মহীশূর চৌধুরীর মেসবাড়ির ব্যাপারটা কিন্তু এত সহজ হবে না। মহীশূর চৌধুরী তার দোতলার ঘরে কারোর অস্তিত্ব অনুভব করেছেন। আরে দারোগাবাবু, আপনি একটা কথা এত সহজে বুঝতে পারছেন না কেন? এসব ব্যাপার নিয়ে পড়ে থাকলে হবে না। তার বাড়িতে ইট বালি সমস্ত কিছু ছড়িয়েছিল। রাতের বেলা যদি সে সব কিছু চুরি করবার জন্য কেউ লোকও এনেও থাকে, তাদের মধ্যে কেউ যদি অসাবধানতাবশত নিচে গিয়ে পড়ে থাকে, তাহলে এতে তো আমাদের কিছু করার নেই। মিস্টার দত্ত যেন ব্যাপারটাকে অত বেশি গভীরভাবে ভাবেননি। এইবার আমার কথা শুনে এই তদন্তটাকে নিয়ে একটু ইতস্তত করে বললেন, দেখুন দারোগাবাবু, ব্যাপারটা সাধারণ চুরির কেসই ভেবেছিলাম। সেই চোর যখন ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছে, তখন সেখানে তো আর কিছুই করার থাকে না। কেসটা সেখানেই বন্ধ হয়ে যায়। আমার সেটা মনে হচ্ছে না। পোস্টমর্টমে যে মৃতদেহটা পাঠিয়েছেন সেখানকার ঠিকানাটা আমার একবার দিন, আমি সেখানে যাব। ব্যাপারটা খোঁজ করে দেখতে হবে। মৃতদেহটা ভালো করে আমার একবার দেখা দরকার। আর এই কেসের ব্যাপারে আপনি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন কি? মিস্টার দত্ত, আপনি ভাবতে পারছেন না যদি মহীশূর চৌধুরীর বাড়ির কারোর কোনো প্রাণহানি ঘটতো তাহলে ব্যাপারটা কোথায় যেত? পুলিশকে এতবার করে একই ব্যাপারে কথা বলার পরেও যখন পুলিশ এই ব্যাপারে কোনো তদন্তই করছে না, তখন পুলিশের অকর্মণ্যতাই সাধারণ মানুষের সামনে আসে। তাই জন্যই বোধহয় মহীশূর চৌধুরী বারবার পুলিশের কথা আমায় বলেছিল। আসলে বুঝতেই পারছেন, এদিকের একটা কেসের ব্যাপারে বড্ড জড়িয়েছিলাম, তাই এই ব্যাপারে তেমন কিছু দেখা হয়নি। মৃতদেহের পোস্টমর্টম রিপোর্টটা এলে তারপর ব্যাপারটা ভেবে দেখতাম। আপনি একটা কাজ করুন না, আপনি যখন ফাঁকাই রয়েছেন তাহলে আপনি কিছু মনে না করলে একটু শহরে গিয়ে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসুন না। আপনারও দেখা হয়ে যাবে। আর যদি আপনি দেখেন তাহলে আমাদের তো আলাদা করে কিছু বলবার নেই। মিস্টার দত্তের কথা শুনে একটা ব্যাপার বুঝতে পারলাম। কেসটা উনি আমার উপরেই চাপিয়ে দিতে চাইছেন। যদিও কেসের ব্যাপারে এতক্ষণ ধরে তদন্ত করে একটা ব্যাপারে আমি বেশ ভালোভাবেই উপনীত হয়েছিলাম। দোতলার ঘরে যাকে মহীশূরবাবু কিংবা নিমাই অর্থাৎ হরিসাধন অনুভব করেছিল,
সে কোনো জীবিত মানুষ বা কোনো ভুতুরে কোনো ব্যাপার ছিল না। আর বিশেষ করে ওই দোতলা থেকে নিচে পড়ে গিয়ে রাস্তায় মৃত্যুর হওয়ার ব্যাপারটাও। মহীশূরবাবুর মেজবাড়িটা একটু ভেতরের দিকে, তার জন্য রাস্তার ওপরে পড়ার পরেও তার চিৎকার আশেপাশের লোকেরা সহজে শুনতে পায়নি। তারা আসলে একটু দূরে থাকে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, ওই ব্যালকনির কাছে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। সেটা এখানে বলবার কোনো প্রয়োজন নেই। ওই দিন আমি মিস্টার দত্তের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে পরদিন সকালেই ডাক্তারের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখা করতেই ডাক্তার আমাকে চিনতে পারলেন। এর আগেও নানা কাজে আমি তার কাছে মৃতদেহ পাঠিয়েছিলাম। তিনি আমায় বললেন, দেখুন দারোগাবাবু, মৃতদেহ যখন আমার কাছে এসেছে আমি তখনই কাজ শুরু করে দিয়েছি, কিন্তু ওপর থেকে পড়ে মাথাটা এমনভাবে ফেটেছে যে মুখটা ভালো করে বোঝাই সম্ভব নয়। তবুও কোনো রকম চেষ্টা করেই এতদিন বসে মাথাটাকে যতটা পেরেছি সেলাই করে চামড়া টামড়া লাগিয়ে একটা জায়গায় এনেছি। তবে এসব করতে একটু সময় লাগে। মাথাটা বাদ দিয়ে শরীরের পোস্টমর্টম করা হয়ে গিয়েছে। শরীর ওপর থেকে পড়ে গিয়ে হাত এবং কোমরের কাছে আঘাতের চিহ্ন ছাড়াও অন্য কিন্তু কিছু নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার, মৃতদের হাতে একটা আংটি ছিল, আর সেই আংটিতে একটা লাল পাথর ছিল। সোনার সেই আংটির কাছে অজয় বলে একটা নামও খোদাই করা ছিল। ব্যাপারটা তো আপনার ওই মিস্টার দত্তের কাজ পর্যন্ত পাঠানোর কথা ছিল, তাই না? আরে ওখান থেকে কেউ এলে তারপর তো পাঠাবো। কত মৃতদেহ রয়েছে, ভেবেছিলাম কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, কিন্তু তিনি বলেছেন যে সমস্ত রিপোর্ট তৈরি করে তারপর তার কাছে নিয়ে যেতে। এবার মাথাটা ওপর থেকে ফেটেছে, সেখান থেকে আরও কিছু যদি বের করা যায় সেই উদ্দেশ্যে আমি দেরি করছিলাম। তার মানে আপনি মনে করছেন ওই ওপর থেকে নিচে পড়ে যাওয়ার ফলেই মৃত্যুটা হয়েছে। কিন্তু কিন্তু একটা কথা বুঝতে পারছি না, একটা লোক সজ্ঞানে দোতলার ছাদ থেকে লাফিয়ে রাস্তায় নিচে পড়বে কেন? আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে লোকটা ওপর থেকে নিচে পড়বার সময় তার পা, কোমর এবং কাঁধটা আগে পড়েছিল। মানে ঝাঁপিয়ে পড়লে মৃতদেহের শরীরটা যেরকম সমান্তরালে এসে পড়ে, দোতলার ছাদ থেকে পড়লে সেটা হওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে মৃতদেহ পড়েছিল উল্টোভাবে। মানে মনে করুন, দোতলার ওই ব্যালকনিতে ওপর দিক থেকে উঠতে গিয়ে হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে যেমনটা হয়, ঠিক তেমনটা। আশ্চর্য, এমনভাবে কেউ পড়তে যাবে কিসের জন্যে? আর তাছাড়া দোতলার কাছে কাউকে দেখেই তো হরিসাধন ওপরে গিয়েছিল। আচ্ছা, আপনার কি মনে হয় এই লোকটার ব্যাপারে আর কোনো কিছু জানা আছে? ডাক্তার অনেকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, লোকটার শরীরে বেশ কয়েকটা কালশিটে দাগ রয়েছে। হয়তো খুব মার খেয়েছে কোনো কারণে, কিংবা এমনটাও হতে পারে যে তার উপর অত্যাচার করা হয়েছে। এই দুটো কারণেই এমন কালশিটে পড়তে পারে। তবে পুলিশের মার খাওয়া মৃতদেহ আমাদের কাছে এলেও তাদের শরীরেও কিন্তু এমন কালশিটে দাগ আমি এর আগেও অনেকবার দেখেছি। হতে পারে লোকটা আসামি, আর তা না হলে কোথাও অত্যাচারিত হয়েছিল। এ ব্যাপারে তো এখন কিছু বলতে পারবো না। আরে ওই আংটিটা যদি পাওয়া যেত তাহলে, মানে আপনি যা করার করুন, মৃতদেহ এখানেই থাকুক, আংটিটা আমায় দিন। আর ওই নামটা দিয়ে যদি কিছু বার করা যায় তা আমি চেষ্টা করছি। ডাক্তারের কাছ থেকে আংটিটা নিয়ে এলাম। ওই আংটির ওপরটাতে লাল পাথর বসানো, আর সেই সোনার আংটিতে ওই অজয় নামটা সত্যি সত্যি খোদাই করা রয়েছে, তাও আবার বাংলায়। এই সমস্ত ব্যাপার এবং মৃতদেহ যা দেখলাম, তাতে কিন্তু শরীরের সেই কালশিটের চিহ্নগুলো বেশ ভালোভাবেই দেখতে পেলাম। মনে হলো পুলিশের হাতে বাচাধনকে বেশ কয়েকবার পড়তে হয়েছিল। সেই লোকটা যে পরে এসে তার জিনিসপত্র নিয়ে গিয়েছিল, সেই দিনের রাতের কথাও মনে পড়ে গেল। এরপর 2 দিন কেটে গেল। মিস্টার দত্তকে এই অজয় নামের লোকটি যে নিরুদ্দেশ হয়েছে তার ব্যাপারে খোঁজখবর করবার ভার দিলাম। শুধু তাই নয়, লোক লাগিয়ে আশেপাশের বেশ কিছু থানাতেও খবরটা ছড়িয়ে দিতে বললাম, যদি কোথাও থেকে এই অজয় রায়ের ব্যাপারে কোনো খোঁজখবর পাওয়া যায়। তবে এর মধ্যে একবার ফিরে যাওয়ার দরকার ছিল, কারণ মৃত্যুর বেশ কয়েকদিন পরে ওপরের ঘরে কিন্তু আবার লোক এসেছিল। সেদিন মহীশূর চৌধুরী আমাকে দেখে বেশ খুশি হলেন, বললেন, দারোগাবাবু, প্রায় 3 দিন তো কেটে গেল, আপনি কি কিছু করতে পারলেন? মানে ওই লোকটার ব্যাপারে কোনো খোঁজ খবর, কিংবা ওপরের ঘরে কে এসেছিল সে ব্যাপারে? খোঁজ চলছে,
যে লোকটি উপর থেকে নিচে পড়েছিল তার নাম বোধহয় জানা গিয়েছে, মানে যদি আমি ঠিক হই তাহলে। তবে এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। দীনেশ রায়ের যে ব্যাপারে আপনি বলেছিলেন, মানে আপনার মেস বাড়িতে সেই ওপরের একদম দোতলার শেষের ঘরটায় থাকতো, তাই না? হ্যাঁ, দীনেশের সঙ্গে এইখানে কখনো কেউ দেখা টেকা করতে আসতো, সন্ধে বা যে কোনো সময় আর কি? দারোগা বাবু, ও সব বলতে পারবো না। বাবু ঘরেই বেশিরভাগ সময় থাকতো। বাইরে থেকে কারো কেউ সঙ্গে দেখা করতে এলে তো আমি আসতাম, আর দীনেশ বাবুর সঙ্গেই অনেকে দেখা করতে আসতো। তবে সন্ধ্যার দিকে বেশিরভাগই আসতো, আর দীনেশ বাবুর বলাই ছিল কেউ এলে আমি সোজা তার ঘরে গিয়ে খবর দিতাম। একটু পরেই দীনেশ বাবু নিজেই বাইরে চলে আসতো। আচ্ছা, দেখা হওয়ার সময় দীনেশবাবু কিংবা তার সঙ্গে দেখা করতে আসা লোকেদের মধ্যে কখনো কারোর কাছে কোনো কিছু দেখতে পেয়েছো? মানে ছোট বাক্স, ব্যাগ, প্যাকেট, এরকম কিছু? আপনি কি করে জানলেন জানি না বাবু, তবে হ্যাঁ, দীনেশ বাবুর সঙ্গে যারা দেখা করতে আসতো তারা ছোট কাপড়ের ব্যাগ আনতো, জামা কাপড় বা বাড়ি থেকে দেওয়া কিছু জিনিসপত্র, এই সব কথাই বলতো। আবার দীনেশ বাবুর সঙ্গে দেখা করতে লোকেরা যখন আসতো তারা কিন্তু আলাদা আলাদা লোক আসতো বাবু। মাঝে মাঝে সবাই তার গ্রামের লোক, এটা অবাক হয়ে যেত। কিন্তু এসব কথা আপনি এখন বলছেন কেন দারোগা বাবু? এখান থেকে বেরিয়ে দীনেশ কোথায় বাড়ি ভাড়া নিয়েছে সেই ব্যাপারে কোনো কিছু বলতে পারবে? এই ব্যাপারে কিন্তু তারা কেউই সাহায্য করতে পারল না। আমাকে খোঁজ করতে হলো যে আশেপাশে এলাকার মধ্যে নতুন কোনো ভাড়া বাড়িতে কেউ এসেছে কিনা। এ ব্যাপারে আমি এবং মিস্টার দত্তের থানার একজন কনস্টেবল মিলে খোঁজ করতে লাগলাম। করতে করতে প্রায় সন্ধ্যের দিকেই একটা খবর পাওয়া গেল। তখন চায়ের দোকানের কাছে বসে আমি আর সেই কনস্টেবলটা চা খাচ্ছি। কনস্টেবল এলাকার এই চায়ের দোকানদারদের বেশ ভালো করেই চেনে। দোকানদার বলল, কি ব্যাপার পুলিশ বাবু, আজকে আপনি এখানে? কনস্টেবল বলল, এই মধু, তোদের ওদিকে নতুন কোনো ভাড়াটা এসেছে? আমরা এমন একজন ভাড়াটাকে খুঁজছি যে ওই মহীশূর চৌধুরীর মেস বাড়িতে থাকতো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়েছে, তবে খুব দূরে কোথাও নয়, কাছাকাছি। সে তো জানি না, তবে সামনের দিকে বেশ কিছু জায়গা আছে, সেখানে ছোট বাড়িটারি ভাড়া পাওয়া যায়। সেখানে গিয়ে একবার খোঁজ করে দেখতে পারেন। তবে আহ, ওই তো রঘুবিদ্যা, ও রঘুবিদ্যা, একটু শোনো। রঘুবীরের সঙ্গে কথা বলে কনস্টেবল এবং চায়ের দোকানদার যা বার করতে পারল তা হলো এই: ওই মহীশূর চৌধুরীর মেজবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার পর থেকে সেখান থেকে প্রায় 4-5 জন এদিকে 2-3 দিনের জন্য ছোট ছোট কয়েকটা বাড়িতে বাসা বেঁধেছে, এবং দীনেশ রায় নামের ওই লোকটি এখানে এসে উঠেছে। তার খবর পেয়ে যেতেই ওদের সবাইকে ব্যাপারটা ছড়িয়ে দিতে বারণ করলাম, মানে আমরা যে খবরটা নিয়েছি এটা যেন কেউ জানতে না পারে। এমনকি রঘুবীর আমাদের সঙ্গে গিয়ে সেই বাড়িটা দেখিয়ে দিল। ছোট ছোট একতলা ঢালিওয়ালা বাড়ি, সেখানে প্রত্যেকটা ঘরে 1 জন, 2 জন কিংবা 3 জন করে ভাড়া নিয়েছে। তাদেরই একটাতে দীনেশ রয়েছে। রঘুবীরকে সেখান থেকে বিদায় জানিয়ে দিলাম। কনস্টেবলকে বললাম, দেখো, ওই দীনেশ রায়ের ওপরে আমার সন্দেহ রয়েছে। এখানে দাঁড়িয়ে তাকে পাহারা দিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হয় সে কখনো না কখনো ওই বাড়িতে যাবে, যদি আমার সন্দেহ ঠিক হয়। তাহলে কি করবো দারোগাবাবু? আমাদের ওই দত্তবাবুর সঙ্গে আমি মেজবাড়িতে গিয়েছিলাম যখন ওই মৃতদেহটা আনতে হয়েছিল। দারোগাবাবু বলেছিল এই কেসে কিছু নেই। আপনি এসেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এই কেসে অনেক কিছু আছে। সেখান থেকে চলে এলাম সেদিন। এই ব্যাপারে আর কিছু হবে না বলেই আমার মন বলছিল। আমি যেখানে ছিলাম আমি কনস্টেবলকে সেখানেই ডেকে নিলাম। কনস্টেবলকে বুঝিয়ে দিলাম যে এই মহীশূরবাবুর মেস বাড়িতে তাকে পাকাপাকি ব্যবস্থা করে দিতে হবে কয়েকদিনের জন্য। কনস্টেবল একটু ভাবল, তারপর বলল, ওই দীনেশ রায় যদি মেস বাড়িতে গিয়েও থাকে তাহলে তাকে আমরা ধরবো কি করে দারোগাবাবু? ওখানে কিংবা এখানে কোথাও একটা পাহারা না বসালে তাকে কিন্তু ধরা সম্ভব নয়। তোমার মিস্টার দত্তের কাছ থেকে এমনি এমনি এখানে আনিনি। আজ থেকে পরপর বিকেল থেকে কয়েকটা রাত আমরা কাটাবো ওই মহীশূর চৌধুরীর মেস বাড়িতে। রাতের বেলা যদি কোনো কিছু দেখতে পাই তাহলে সেই মতো আমাদের বেরোতে হবে।
তবে হ্যাঁ, একটা ব্যাপার, লোকটা দোতলায় পৌঁছায় কি করে এবং সেখান থেকে উধাও হয়ে যায় কি করে, এটা কিন্তু আমাদের খুব সাবধানে বুঝতে হবে। কনস্টেবল আমার কথায় রাজি হলো। মনে মনে যা ভাবছিলাম সব কিছুই সাজিয়ে নিলাম। আর তারপর মহীশূর চৌধুরীর সঙ্গে কথা বলে তার সেই ছোট্ট রান্নাঘরে আমরা 5 জন পরপর রাত কাটাতে লাগলাম। 3 রাত পরপর কিছুই হলো না। চতুর্থ দিন রাতের বেলা একটু সময় কাটিয়ে ফেলেছি। কনস্টেবল, আমি, মহীশূর চৌধুরী, হরিসাধন এবং নিমাই টুকিটাকি কথা বলে চলেছি চাপা স্বরে। এই সময় বাইরে থেকে কিসের যেন একটা ঢং করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে আমরা সবাই কান খাড়া করে ফেললাম। খুব আস্তে আস্তে দরজা খুলে প্রথমে হরিসাধন, আমি এবং নিমাই বেরিয়ে গেলাম। পরে নিমাই অবশ্য মহীশূর চৌধুরীর কাছেই রইল। আমরা 3 জন মিলে বাইরে বেরিয়ে গেলাম। আমি বললাম, কনস্টেবল, তুমি বাইরে যাও। পাঁচিলের বাইরে ঠিক যেখানে মৃতদেহটা পড়েছিল তার পাশেই কোথাও অন্ধকারে দাঁড়িয়ে থাকো। ওপর থেকে যদি কোনো কিছু দেখতে পাও তাহলে চট করে ধরবে। নিমাই, তুমি বাড়ির ভেতরেই থাকো, যাতে বাইরে থেকে ব্যালকনিটা দেখতে পাও। আমি উপরে উঠছি, উপরে উঠে দেখি আসল ব্যাপারটা হচ্ছে নাকি। আমার কথা শুনে সকলেই তেমন তেমন করল। আমি ব্যালকনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। কে হঠাৎ করে আসে আর চলে যায় এই রহস্যটা আমাকে জানতেই হবে। খুব চাপা পায়ে সিঁড়ি দিয়ে উঠে একটা একটা করে ব্যালকনির মানে রাস্তার দিকের ঘরগুলোকে দেখতে লাগলাম। ঘরের দরজাগুলো বন্ধ, বাইরে থেকে বন্ধ করা। আমি নিজেই বন্ধ করে রেখেছি। একটা ঘরের দরজা কিন্তু সামান্য ভেজানো বলে মনে হলো। তার বাইরে এসে দাঁড়ালাম। ভেতরে খসখসে পায়ে শব্দ হচ্ছে। কে যেন জুতো পরে ঘরের মধ্যে চলছে। আর তারপরেই ঘরের মেঝেতে কিছু একটা করবার মতো শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো একটা দৃশ্য মনে পড়ে গেল। ওপরের দিকে এদিকে 5টা ঘরের মধ্যে একটা কিছু পরিবর্তন ছিল। আর সেটাই মনে পড়ল এইমাত্র। ধীরে ধীরে দরজাটাকে আস্তে করে খুলে দিয়ে আমি সেই অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আর ঘরের লোকটা যেন চমকে উঠল। কোথাও কোনো আলো নেই। একটা সামান্য টর্চের আলোই বোধহয় ঘরের মেঝের ওপর পড়ছে। বিছানাটা যেখানে রয়েছে সেই বিছানার তলার দিকেই কেউ যেন উবু হয়ে বসে আছে। অন্ধকারের মধ্যে এমন দৃশ্য দেখে কারোরই ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু সেই টর্চের আলোটা মাটির দিকে পড়ছিল। সে এবার মুখ তুলে তাকালো, আর সঙ্গে সঙ্গে আমি গলা তুলে ডাকলাম, একদম বাইরে বেরোবার চেষ্টা করবে না দিনেশ। যেখানে আছো ওখানে বসে থাকো, নাহলে কিন্তু আমার রিভলভার চলবে। কিন্তু দিনেশের কাছে যে রিভলভার থাকতে পারে সেটা বুঝতে পারিনি। মুহূর্তের মধ্যে সে রিভলভার বের করলো, আর তারপর মেঝের উপর শুয়ে রিভলভার চালালো। রিভলভারের শব্দেই বোধহয় সবাই নিচ থেকে উপরে উঠে এসেছিল, কিন্তু কনস্টেবল বুদ্ধি করে নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। দিনের সিঁড়ি বেয়ে নিচ থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে জীবন্ত ধরবার পরিকল্পনা করেছিলাম, তাই রিভলভারটা আর চালালাম না। বললাম, পালাবার চেষ্টা করো না দিনেশ। তোমার হাতে যেগুলো আছে সেগুলো রাখো, নাহলে এখান থেকে তুমি কিন্তু আর পালাতে পারবে না। শালা, আমার তখনই বোঝা উচিত ছিল। এতগুলো দিন যখন অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করতে পারতাম, কিন্তু ওই বুড়ো যে এমন কাজ করবে সেটা বুঝতে পারিনি। আমার সামনে এলেই কিন্তু গুলি চালাবো। অজয়কে কেন মারলে বলো তো? অজয় তোমার কি ক্ষতি করেছিল? আমি মারিনি। তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে ওর দড়ি থেকে হাত ফসকে গিয়েছিল। হাত ফসকে ব্যাটা মরেছিল। কিন্তু কিন্তু আমার কখনো হাত ফসকায় না, একদম না। এখানে এলেই কিন্তু আমি ব্যালকনি থেকে নিচে লাফিয়ে পড়বো। আমি রিভলভারটাকে হাত থেকে নামিয়ে ফেললাম। নিচে কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। আমি জানি, আমার মনে হলো দিনেশ তার হাতটা পকেটে ঢুকিয়ে কিছু একটা যেন লুকিয়ে ফেলল। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে দড়িটা ধরে নিচের দিকে নেমে পড়ল পাঁচিলের ওপরে। আর সঙ্গে সঙ্গে সেই হঠাৎ ধাতব শব্দটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা ইট ওপর থেকে নেমে এলো একপাশে। মনে পড়ল সেদিন হরিসাধনের সঙ্গে যখন এখানে এসেছিলাম, ব্যালকনির চারিদিকে সাজিয়ে রাখা ইটের ভেতর থেকে উঁচু হয়ে থাকা একটা ইট নিচে পড়েছিল। সেটা সে তুলে রেখেছিল। নিচ থেকে দিনেশের গলা শোনা গেল, চেষ্টা তো অনেক কিছুই করলেন দারোগা বাবু, কিন্তু আমাকে ধরতে পারলেন না। যা বাকি ছিল তা নিতেই আজ এসেছিলাম। এরপরে আর আমি এখানে কখনো আসবো না। তারপর এত কাছে এসেও যে দিনেশ আমার হাত থেকে ফসকে যাবে সেটা বুঝতে পারেনি। অজয়ের মৃত্যু কাকতালীয় হতে পারে, কিন্তু দিনেশের এই বাড়িতে আসার কারণটা আমি ধরতে পেরেছি। রাগে লজ্জায় নিজেই যেন কুঁকড়ে যেতে ইচ্ছে হচ্ছিল।
একটা হাত দিয়ে অন্য হাতের উপর ধাক্কা মারলাম। রিভলভারটা যদি চালাতাম তাহলে ভালোই হতো, কিন্তু অন্ধকারে যদি লক্ষ্যভ্রষ্ট হতাম। প্রায় নিজেই নিজের পরাজয় স্বীকার করে নিয়েছি। এমন সময় অন্ধকারের মধ্যে থেকে দিনেশ নেমে গিয়েছিল, আর ঠিক তখনই নিচ থেকে কনস্টেবলের চিৎকার শোনা গেল। কনস্টেবল বলল, তাড়াতাড়ি আসুন দারোগা বাবু, ব্যাটাকে ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন। আমি চিৎকার করে ডাকলাম, আর সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল, তাই তো কনস্টেবলকে বাড়ির রাস্তার কাছে অপেক্ষা করতে বলেছিলাম তো। নিমাই, হরিসাধন, তাড়াতাড়ি বাইরে যাও, কনস্টেবলকে সাহায্য করো। বাইরে থেকে দিনেশ এবং কনস্টেবলের গালিগালাজ শুনতে পেলাম। আমি সিঁড়ি দিয়ে নেমে গিয়েছি। ততক্ষণে নিমাই, হরিসাধন এবং কনস্টেবল মিলে দিনেশকে ধরে ফেলেছে। তার দুটো হাতও বেঁধে ফেলেছে। তার মুখে রাগত দৃষ্টি। সে সবার দিকে একবার করে তাকিয়ে দেখছে। আমি বললাম, এবার বুঝতে পারলে কেন তৈরি হয়ে এসেছিলাম? তোমার জন্য 3টে রাত এখানে অপেক্ষা করতে হয়েছে তোমায় ধরবো বলে। তবে কি নিয়ে এসেছিলে বলো তো? পকেটে করে কি হিরে নাকি? ওইগুলোই তো এখানে বসে বসে পাচার করতে, বাইরে থেকে আনতে, ঘরে রাখতে, আর তারপরে সুযোগ বুঝে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দিনেশের পকেটে হাত দিতেই সেখান থেকে ছোট্ট কাপড়ের মধ্যে জড়িয়ে রাখা কয়েকটা চকচকে হিরে বেরিয়ে এলো। সেটা তুলে ধরে দেখলাম। মহেশ্বরবাবু লাঠিতে ভর দিয়ে কোনো রকমে এগিয়ে এসেছিলেন। তিনি বললেন, আরে এইটাই তো সেই লোক যে পরে এসেছিল জিনিসপত্র নিতে। কিন্তু কি হয়েছে বলুন তো? ঘটনাটা অতি সাধারণ। ব্যাটা হিরে পাচারকারী দলের সঙ্গে যুক্ত। যে সময় মেজবাড়ি ভাঙার কথা হয় সে সময় ও ওখানে ছিল না, কোনো কারণে বাইরে গিয়েছিল। আপনি 3-7 নোটিশে সবাইকে সরিয়ে ফেললেন, কিন্তু ও ফিরল দেরি করে। ওর ঘরের বিছানার নিচে ওই মেঝেতে ফুটোগুলোতে কাপড়ের মধ্যে করে হিরে লুকিয়ে রাখা রয়েছে। এগুলো তো ওপরে গিয়ে চট করে নিয়ে আসা যায় না। তাছাড়াও ওপরে যাওয়ার চেষ্টা করেছিল, আপনারা যেতে দেননি বোধহয়। লোকজন কাজ করছে এসব কথা বলে, কিন্তু তার ঘরে কাজ হবে সবার শেষে। মাঝখানের ঘর থেকে কাজ শুরু হয়ে গিয়েছে, এই ছিল তার কাছে সুযোগ। তাই রাতের অন্ধকারে জাহাজের ছোট নোঙরগুলো জোগাড় করে তার মাথায় দড়ি বেঁধে ওই ব্যালকনির কাছে আটকে ফেলত। তারপরে উঠে এসে হিরে নিয়ে যেত, কিন্তু হিরে লুকোতে যেমন সময় লাগে তেমনই খুঁজে বার করতেও সময় লাগে। তার জন্য শব্দ হয় খুব। মেঝে খুঁড়ে তারপর সেই জায়গায় আবার নতুন করে ভরাট করে ফেলতে হয় জায়গাটাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার জন্যই এই ঘরের নিচের ঘরেই সেদিন ও ওপর থেকে চুনবালি খসে পড়ছিল। তাহলে কি ওপরটা আলাদা হয়ে গেছিল? তাই তেমন কিছু নয়। দোতলাটা আমি দেখেছি, নিচের এক পাশটা এমনিই হয়ে এসেছে। তার মধ্যে ফাঁক ফোকর তৈরি হয়েছে, তার মধ্যেই কায়দা করেছে জিনিসগুলো রাখতো। কিন্তু বোধহয় সব কিছু একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য অজয়কে নিয়ে এসেছিল। কিন্তু হরিসাধনের তাড়া খেয়ে পালাবার সময় অনভিজ্ঞ অজয় দড়ি ধরে ধরে নামতে গিয়ে সোজা গিয়ে পড়ে রাস্তায়, আর তাতেই রাস্তার শক্ত পাথরে মাথা ফেটে যায়। তারপর মারা যায়। দিনেশকে বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়। তারপর বাকিটা তো আপনাদের সামনেই রয়েছে। চলো কনস্টেবল, ব্যাটাকে মিস্টার দত্তের কাছে নিয়ে যাওয়া যাক। ওনাকে দেখায় যে কেসে কিছুই নেই বলে মনে হয়েছিল, সেই কেসেই আসলে কি রয়েছে। মহীশূর চৌধুরীর সঙ্গে পরে দেখা করে এ ব্যাপারে কথা বলেছিলাম। সে রাতে আর অপেক্ষা করতে ইচ্ছে হচ্ছিল না। এখান থেকে থানায় ফিরে দিনেশ রায়কে সেখানে জমা দিয়ে সব কথা বলে ফিরে গিয়েছিলাম। আমার জন্য বরাদ্দ ঘরে বাকি রাতটা ঘুমানো দরকার। কনস্টেবল সেদিন আমার সঙ্গেই ছিল। পরদিন সেখান থেকে ফিরে গিয়েছিলাম লালবাজারে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।